انا لله و انا الیه راجعون. ملت بزرگ ایران، روح بلند پیشوای ملت بزرگ ایران و پیشقراول امت اسلامی حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلی پیوست. شورای عالی امنیت ملی در این زمینه بیانیه‌ای به این شهر صادر کرده است. দর্শক দেখলেন ইরানের একটি মিডিয়া অ্যাঙ্কার উনি এই যে বিষয়টা খামেনি যাকে খতম করা হয়েছে সেই খবরটা বলতে গিয়ে কার্যত কেঁদে ফেলছিলেন, গলা জড়িয়ে আসছিল, সেইভাবেই উনি খবরটা বললেন। তো এতে যেটা মানে এটা প্রমাণ হয়ে গেল যে সত্যিই ঘটনা ঘটেছে এবং খামেনি নিহত। কারণ ওখানকার মিডিয়া, ইরানের মিডিয়া নিজেই বলছে। আমেরিকার তরফ থেকে বা ইসরায়েল তাদের তরফ থেকে তো বলা হচ্ছেই, কিন্তু ইরানের যে মিডিয়া তারাও কিন্তু স্বীকার করছে যে খামেনিকে মারা হয়েছে। তো মানে বলতে বলতে যেটা আমি আরও কয়েকটা দেখছিলাম, ওখানকার সব মিডিয়া এসছে, অ্যাঙ্কার মানে মিডিয়া রিপোর্ট এসছে বা ওরকম টেলিকাস্টের অংশ এসছে, সব কেঁদে ফেলছেন অ্যাঙ্কাররা। আর এই সব ভিডিও যেটা দেখছেন দর্শক, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সব ভিডিও আসছে। এটা যেমন লন্ডন থেকে, সেখানে সব সেলিব্রেট করা হচ্ছে আর কি, খামেনিকে খতম করা হয়েছে সেই জন্যে। এবং ওখানে ইরানে যেভাবে শাসন চলে, যেটা বলা হয় যে ওখানে যারা মহিলারা আছেন তারা অনেকটাই শিকার হয়ে থাকেন, তাদের যে স্বাধীনতা সেটা ক্ষুণ্ণ হয়। ফলে এই খামেনি যেহেতু শীর্ষ নেতা, ধর্মীয় শীর্ষ নেতা, তারই অর্ডারে সব কিছু হয়। তো তার এই খতমের পরেই দেখছি যে মানে এইরকম যেমন দেখছেন মহিলা সেকশন, তারাও কিন্তু ভীষণই মানে উচ্ছ্বাস প্রকাশ করছে। নানান সব ভিডিও আসছে বিভিন্ন জায়গা থেকে। যেমন এই সব দেখছেন, তেমনি আবার ভারতের মধ্যে একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। ভারতের মধ্যে একটা ভিন্ন চিত্র, জম্মু কাশ্মীরে মানে সেখানে আবার অন্য চিত্র দেখছি। এই যে মানে খামেনির বিরুদ্ধে এই যে এইসব হয়েছে, তাদের প্রতিবাদ জম্মু কাশ্মীরে, ভারতের একটা অংশে এরকম চলছে। তার মানে ভিন্ন ভিন্ন সব চিত্র, মিশ্র প্রতিক্রিয়া আসছে। খামেনিকে খতম করা হয়েছে, এতে যেমন বিশ্বের একটা অংশের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে, তিনি আবার কোনো অংশ প্রতিবাদও করছে। তো প্রতিবাদের জায়গা থেকে ভারতের মধ্যে দেখছি এই ধরনের প্রতিবাদ উঠে আসছে। তো দর্শক, এ নিয়ে নিশ্চয়ই চর্চার বিষয়, এবং এক্স্যাক্টলি কী হয়েছে ওখানে, খামেনিকে কীভাবেই বা হত্যা করা হলো, এটা নিয়ে আমি আরও একটু জানবো। আমি যার বক্তব্য আপনাদেরকে শোনাই, যিনি খুব ভালো করে বুঝিয়ে দেন, এবং নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন আরামবাগ টিভি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল হতে পারে, কিন্তু বিশ্বের এই ধরনের খবরগুলো আগে ভাগে নিয়ে আসে। আর যেরকম দেখুন আলোচনা করছি, পুরো ওইভাবেই কিন্তু এগোচ্ছে। আমরা একদিন বললাম যে চারিদিকে ঘিরে ফেলছে আমেরিকা, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে, সত্যি হলো, শুরু হয়ে গেল। কালকে বললাম যে আমেরিকার যা অবস্থা, মতিগতি দেখছি, এর একটা হ্যাস্তন্যাস্ত করেই মনে হচ্ছে ছাড়বে, আর ব্যাক করবে না। দেখুন আজকের মধ্যে সেই খবরটা চলে এলো যে সুপ্রিম ওখানকার যিনি লিডার আয়াতুল্লাহ খামেনি, তাকে খতম। কালকে বলছিলাম না যে পুরো দেখবেন শাসন ব্যবস্থাটাকে চেঞ্জ করে দেবে হয়তো ইউএসএ। তো এখনও চেঞ্জের এটা এখনও আসেনি, এখনও খামেনির লোকেরা বলছেন আমরা প্রতিশোধ নেব, পাল্টা নেব। কিন্তু আজকের দিনে আমরা এটাও বলে রাখতে পারি, দেখবেন যতক্ষণ না এখানের শাসন চেঞ্জ হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প থামবেন না, মিলিয়ে নেবেন। তো যা বলছি মোটামুটি সেই দিকেই এগোচ্ছে। শুধু আমি না, ব্রিগেডিয়ার দাস উনি তো ব্যাখ্যাটা দিয়ে থাকেন, তো আমি ওনাকে ফের অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। সকালে আমি তো মানে ভোর থেকেই যোগাযোগ করার চেষ্টা করছি আপনাকে নিয়ে, তো অন্যান্য মিডিয়াও খুব ব্যস্ত, আসলে আপনি এত ভালো করে বোঝান। আচ্ছা, আমাকে একটু বলুন, ইনপুটটা দিন তো, মানে কোত্থেকে পেয়ে গেল খামেনিকে, কীভাবে অ্যাটাকটা হলো? দেখুন, আমার যেটুকুনি বুঝতে পারছি, ইরান আর ইসরায়েল এই দুটো দেশই একদম সম্পূর্ণ, আই স্ট্যান্ড কারেক্টেড, ইসরায়েল আর আমেরিকা এই দুটো দেশই সম্পূর্ণ পরিকল্পনা করেছিল যে স্ট্রাইক করা হবে। সে টক যেটা চলছে ওমানের মধ্যস্থতায়,
জিনিভাতে, সেটার আউটকাম যাই হোক, এবং তারা একটা হেস্তনেস্ত করে ছাড়বে। সেটা তো সত্যি হলো, আপনি যেমন বললেন। এবং তারা পরিকল্পনা করেছিল যে এরা যখন মিটিং করতে যাবে, কারণ এই টকের একটা, আমি এটা আমার অ্যানালিসিস, যে টকের একটা ডেডলাইন ছিল, যে এতদিনের মধ্যে 10 দিন সময় দিলাম, তার মধ্যে যদি না হয় তাহলে আমরা কিন্তু হেস্তনেস্ত করে দেব। এবং সেই হিসাবে জাহাজ টাহাজগুলো এসেছিল। এবার সেইখানে আমাদের দেখা যাচ্ছে যে এইবার কি হয়, ওরা একটা মিটিং এর অপেক্ষা করছিল, এবং এরা একটা বোকামি করেছে। খামেনি তো জানতেন যে তার উপরে অ্যাটাক আসবে, এবং বারবার ইউএস বলেছে, তো তাহলে তিনি কেন পালাননি? তিনি কিন্তু ওই মিটিংটা করবার চক্করে ছিলেন মনে হয়, এবং সেইখানে আরো অনেকজন মানুষ মারা যায়, খালি খামেনি একলা না। খামেনির আত্মীয় স্বজন মারা গেছে, এবং তাছাড়া এদের ডিফেন্স মিনিস্টার মারা গেছে, আইআরজিসির একজন টপ কমান্ডার মারা গেছে। তো এইটা নিখুঁত প্ল্যানিং, এবং এটা দেখাচ্ছে যে ইসরায়েলের ইন্টেলিজেন্স, আমেরিকার ইন্টেলিজেন্স কত স্ট্রং, যে এরা ভেতরে লোক বসেছিল। কারণ আজকে সকালে একটা খবর পেয়েছি, যখন খামেনি মরেনি বলছে ইরানের লোকেরা, এবং ট্রাম্প বলে দিয়েছে আমি কনফার্ম করছি মরে গেছে কালকে রাত্রে, গভীর রাতে, তখন কিভাবে ইসরায়েলের প্রেসিডেন্ট অ্যানাউন্স করলো আমি ডেড বডির ছবি দেখেছি। কি করে দিল? ভেতরের লোক দিয়েছে। এই ভেতরের লোকগুলো কারা? তো দেখুন কি মারাত্মক ব্যাপার। এটা আমার একটা নাম্বার 1 অ্যানালিসিস। নাম্বার 2 অ্যানালিসিস, যে আমেরিকা খামেনিকে বদলি করবে, নতুন রেজিম আনবে, এটা তারা প্ল্যান করেছে, এবং ইসরায়েলও চায় যে ইরানের এই ধ্বংসাত্মক রেজিম, যারা খালি ইহুদিদের ধ্বংস করো বলে যাচ্ছে প্রথম দিন থেকে, একসাথে থাকবার চেষ্টা করছে না, কারণ ওখানে আরো অনেক মুসলিম কান্ট্রি আছে, তারা অ্যান্টি ইহুদি ছিল, আরব ইসরায়েল ওয়ার হয়েছিল অনেকবার, কিন্তু তারপরে তারা একটা সমঝোতার জায়গায় এসছে। আরব অ্যাকর্ড হয়েছে রিসেন্টলি, সেখানে সৌদি আরাবিয়া, জর্ডান এরা সই করেছে, আরো অনেকগুলো দেশ করছিল সই। আস্তে আস্তে একটা এখন মডার্ন পৃথিবী হয়ে গেছে, আস্তে আস্তে সবাই একটু রাস্তায় আসছে আর কি, যে সেই পাগলের মতো ধর্মান্ধতা বা সেই স্ট্রিক্ট জায়গা থেকে একটু সরে আসে। যেমন হালে আপনারা দেখেছেন সৌদি আরাবিয়া মেয়েদের গাড়ি চালাতে দিয়েছে, এর আগে দিত না, আমি অনেক আগে গিয়েছিলাম তখন অ্যালাউড ছিল না। আমরা দেখছি যে ইউএইতে অনেক রকম কিছু করা যায় যেগুলো আগে করা যেত না একটা ইসলামিক দেশে। তো সেইখানে এইখানে থেকে একটা মডার্ন একটা মধ্যস্থতার জায়গায় আসার থেকে এর একটা অদ্ভুত উল্টো জায়গায় যাচ্ছিল। যাই হোক, সেই কথায় ছাড়ুন। এবার হয়েছেটা কি, ইনি মারা গেছেন, এনার আইআরজিসির গার্ড মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এবং ট্রাম্প বলছে এসো ইরানবাসী এবার দখল করে নাও। কিন্তু দখল কিভাবে করবে? সত্যি কি দখল হবে? কারণ যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা হচ্ছে আইআরজিসির নেক্সট কমান্ডার একজন ব্রিগেডিয়ার, তার নাম অলরেডি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে যে খামেনির যে উত্তরসূরি, তার নিজের ছেলে, তার নাম অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। যদিও আমেরিকা থেকে শাহ অফ ইরানের ছেলে বারবার বলছে আমরা আসছি আমরা আসছি, বাট সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কারণ সত্যি হলেও যতই অত্যাচারী রেজিম হোক, কিন্তু তাদের বহু সমর্থক আছে, এবং শক্তি তাদের কাছে আছে। জানেন, দুঃখের কথা এটা যে 5 লক্ষ মিলিটারি ছাড়া 2 লক্ষ আইআরজিসি আছে, যারা একমাত্র খামেনি এবং উগ্র এই ইসলামিক ব্যাপারটাতে জড়িয়ে আছে, এবং তারা কিন্তু অত সহজে হাল ছেড়ে দেবে মনে হচ্ছে না। তা ট্রাম্প চাইছে তারা সারেন্ডার করুক। এবার আরেকটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে ইরানের এমনিতেই খুব বেশি বন্ধু এই পৃথিবীতে নেই, কিন্তু ইরান একটা ভুল করেছে, যেটা আমেরিকার বেসগুলোকে অ্যাটাক না করে সাধারণ জনজীবনকে অ্যাটাক করেছে। বিশেষ করে দোহা আর ইউএইর পিছনে, মানে দুবাইয়ের পিছনে পড়ে গেছে। দুটো ইউএইতে, সরি, কাতার হচ্ছে দোহার ক্যাপিটাল, কাতারের ক্যাপিটাল, আর আবুধাবি আর দুবাইয়ের পিছনে পড়ে গেছে। 3টে জায়গায় হাত ধুয়ে লেগেছে। এইটাতে সিভিলিয়ান লোক, এয়ারপোর্ট দেখুন, দুবাইতে আমি কয়েকবার গেছি, দুবাইতে সব থেকে বড় বড়, যেমন কলকাতায় আপনি যদি আসেন হাওড়া ব্রিজ দেখবেন, বেলুড় মঠ দেখবেন, এসপ্ল্যানেড দেখবেন, তেমনি দুবাইতে আপনি বেড়াতে গেলে আপনি সবার আগে যাবেন বুর্জ খালিফা, সেই বিশাল উঁচু বিল্ডিংটা, ওর পিছনেও বোম মেরেছে। আপনি যাবেন, একটা বড় হোটেল আছে, ওটার নাম হচ্ছে আল আরব 7 স্টার, পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। ওটাতে আমি যাইনি, বাট দূর থেকে দেখেছি, ফটো তুলেছি, ওটাতে যাওয়ার রেস্টও নেই, কিন্তু সেইটার উপরে বোম মেরেছে। তারপরে দুবাই এয়ারপোর্ট, যেটা সারা পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্ট, পৃথিবীতে কতগুলো এয়ারপোর্ট আছে যারা খুব ব্যস্ততম, যেমন লন্ডনের এয়ারপোর্ট, যেমন চার্লস ডিগল এয়ারপোর্ট ফ্রান্সে, তেমনি নিউ ইয়র্কের এয়ারপোর্ট, তেমনি ওয়াশিংটনের, তেমনি ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে দুবাই এয়ারপোর্ট পৃথিবীর। কারণ সমস্ত দেশের ফ্লাইটস গুলো ওই দিক দিয়ে যায়, খালি না যে মিডল ইস্টের, কারণ ওখানটাতে তেল ভরে, ওখান থেকে আবার মানে সমুদ্র পার হয়। এইবার পুরো পৃথিবীর মানে হাওয়াই জাহাজে করে যাওয়াটা ঘেটে গেছে। দুবাই এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, কাতার এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, সৌদি আরবিয়ার এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে,
বাহরাইনের এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে এবং ইউনাইটেড আরব এমিরেটসের সব এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। এইখানে 110টা থেকে 12টার মতো এয়ারপোর্ট আছে। এটা একটা পৃথিবীতে এয়ার ট্রাফিকের উপরে প্রচন্ড মানে চাপ ফেলছে। কারণ যদি ঘুরিয়ে যেতে হয় তাহলে প্রথম কথা প্রচুর মানুষ অসুবিধা ভোগ করছেন যারা এখন ওইসব দেশগুলোতে আছেন, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচুর দাম বেড়ে যাবে। এবার আরেকটা কথায় আসি যে এই সিভিলিয়ানগুলোতে করাতে দুবাই এবং মানে ইউনাইটেড আরব এমিরেটস, খালি দুবাই বলবো না, মানে দুবাই, আবুধাবি, শারজা প্লাস আরো 4টে ছোট ছোট এমিরেটসের এক জোট, তারা কিন্তু এদের বিরুদ্ধে চলে গেছে। এরা বলছে আমরা প্রতিহত করব। সৌদি আরব বিরুদ্ধে চলে যাচ্ছে। যারা এখন অব্দি নিউট্রাল ছিল যে ইউএস তোমরা করো না, তারা সবাই এখন বিরুদ্ধে চলে গেছে ইরানের। ইসরায়েল তো আছেই, আমেরিকা তো আছেই। একমাত্র দেশ মিডল ইস্টে যার ওপর ইরান আঘাত আনেনি এখন অব্দি, একটা কিচ্ছু করেনি, সেটা হচ্ছে ওমান। কারণ ওমানের সাথে ইরানের বহু বছরের ভালো সম্পর্ক, এবং ওমান বলা যেতে পারে পৃথিবীর যেমন সুইজারল্যান্ডকে আমরা বলি একটা নিউট্রাল টেরিটরি, মিডল ইস্টের বা ওয়েস্ট এশিয়ার নিউট্রাল টেরিটরি ওমান। তারা চিরজীবন মধ্যস্থতা করে গেছে, ফলে এখন অব্দি তাদের মাথায় বোম পড়েনি। এইবার হচ্ছে যে পৃথিবীর কি রিয়াকশন। দেখুন, রাশিয়া একদম মুখের ওপর বলেছে যে অত্যন্ত বাজে কাজ করেছে ট্রাম্প, এবং চায়না তাই বলেছে। ইউক্রেন ঠিক উল্টো বলেছে যেটা রাশিয়া বলেছে। কেন জানেন? কারণ ইরানের যে ড্রোন সাপ্লাই সেটা রাশিয়াকে দিত, রাশিয়াকে যে ড্রোন সাপ্লাই সেটা দিত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য ইরান। কারণ ইরানের ড্রোন অতি উন্নত মানের, এবং সেই ড্রোনগুলো কালকে ব্যবহার হয়েছে দুবাইয়ের বিরুদ্ধে। এবং এইবার সে আর মিসাইল অতি উন্নত মানের। এবার এছাড়া কিছু দেশ আছে যারা একদম আমেরিকাকে বলেছে তোমরাই গুরু, তোমরাই সব, যেমন ইউনাইটেড কিংডম, যেমন আপনার ইসরায়েল, যেমন ইউক্রেন। আর কিছু দেশ আছে যারা মাঝামাঝি খেলছে, ভারতও তাদের মধ্যে একজন, যারা নিন্দা করছে ব্যাপারটা, বলছে ইউনাইটেড নেশনের থ্রুতে হোক, ফ্রান্স, জার্মানি, এরা সবাই একটা মধ্যস্থতার জায়গায় আসছে, কারণ তাদের ডাইরেক্টলি এফেক্টেড না। কালকে আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে ভারতের কি হবে, তখন আমি বলেছিলাম এই মুহূর্তে ভারতের কোনো চিন্তা নেই। কিন্তু এখন যে সিচুয়েশন, সেখানে আমি আমার স্টেটমেন্ট একটু বদলাচ্ছি, কারণ তখন তো জানতাম না এগুলো হবে, যে তারা সিভিলিয়ান টার্গেটকে অ্যাটাক করবে। এখন যে সিচুয়েশন, সিভিলিয়ান টার্গেট অ্যাটাক হচ্ছে এই প্রত্যেকটা দেশে, মিডল ইস্টে লক্ষ লক্ষ ভারতীয় বাসী আছে, তারা ওখানে কাজের সন্ধানে যায়, জীবিকার সন্ধানে যায়। আপনি যদি কখনো মিডল ইস্টে যান, কলকাতা এয়ারপোর্টে দেখবেন বহু লেবার যাচ্ছে, তারা ওই ইমিগ্রেশন ফর্মগুলো ভরবার জন্য সাহায্য চায়, এবং তারা অতটা পড়াশোনা জানে না বলে, এবং আমি চেষ্টা করি অন্তত 15-20 জনকে ফর্ম বলে দিই যতক্ষণ আমি এয়ারপোর্টে আছি, এবং তারা হেল্প চায়। তো বহু লক্ষ লক্ষ লোক সেখানে থাকে। তো সেইখানে দেখা যায় যে একটা অদ্ভুত ব্যাপার, যে ভারতবর্ষের এফেক্ট হয়ে যাবে, এয়ারলাইন্সের এফেক্ট হলো, আর তেলের এফেক্ট হতে পারে। কারণ গালফ অফ মানে যেটা আমাদের গালফ অফ ওমান আর পার্সিয়ান গালফ, তার মাঝখানে যে ছোট্ট একটা জায়গা আছে, একটা জল প্রণালী আছে, সেটাকে স্ট্রেট বলা হয়। তো সেই স্ট্রেট অফ হরমুজের ওপরে ইরান এখন বলে দিচ্ছে আমরা কন্ট্রোল করব। এবং এখনো কিছু প্রক্সিস বেঁচে আছে ইরানের, হিজবুল্লাহ, হামাস, হুতির মতো। তো দেখা যাক, কারণ তারা এখনো কিন্তু মারমুখী আছে। সত্যিকারের গভর্নমেন্ট পাল্টাতে পারবে নাকি গভর্নমেন্ট পাল্টাবে না, জাস্ট একটা কথার কথা হচ্ছে। এবং আমেরিকা এখন অব্দি তো কোনো সৈনিক লাগায়নি। সৈনিক না লাগিয়ে কি গভর্নমেন্ট পাল্টানো যাবে? ইসরায়েলও কোনো সৈনিক লাগায়নি, যেটাকে আমরা বলি বুটস অন গ্রাউন্ড। তাহলে কিভাবে হবে, সেইটার একটা চিন্তা রয়ে যাচ্ছে পৃথিবীর। এবং এখনো ওই ফগ অফ ওয়ার চলছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয়েছে, সেখানে যা হয়, কফি খাওয়া হয়েছে, নিন্দা করা হয়েছে দুপক্ষকেই, এবং তারপরে তারা ঘরে চলে গেছে। ফলে আমেরিকা তার দৌরাত্ম চালিয়ে যাবে, এবং তারা তৈরি হয়ে এসছে। আমার মনে হয় তারা ধ্বংস করে দেবে সম্পূর্ণ সামরিক ব্যবস্থা ইরানের, এবং তার আগে তারা নিঃশ্বাস নেবে না। ওকে, আমি জানি আপনি এখন খুব ব্যস্ত রয়েছেন, আবার একটি মিডিয়াতে আপনি কথা বলবেন, আমি পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করবো। ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দাস অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। বিশ্বের কি রিয়াকশন, কোন দেশ কি বলছে সেটাও আপনারা শুনলেন। আরও হয়তো বিস্তারিত বলতেন, কিন্তু যেটা বললাম যে উনি ব্যস্ত হয়ে পড়েছেন, আর একটি মিডিয়াতে উনি কথা বলবেন, যেটা আমি খবর পেলাম। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তো ওখানকার মিডিয়া যেমন নিশ্চিত করেছে, তেমনি উৎফুল্ল ভাব আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় আবার মানে খামোশি বা প্রতিবাদ, এটাও আমরা দেখছি। এবং ভারতের এই অংশে এই ধরনের রিয়াকশন আসছে, সেটা নিয়েও নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে। আমি আরও যেটুকু খবর পেয়েছি বলে দিই, যে ওই যে ব্রিগেডিয়ার দাস বলছিলেন না যে মিটিং হচ্ছিল, নিজেদের মধ্যেও সব অনেক কিছু হচ্ছিল। তো যেটা হচ্ছে যে একটা টার্গেট তো করা হচ্ছিল যে খামেনি কোথায় রয়েছেন। তো যেটা খবর, খামেনির নিরাপত্তা পরিষদের মানে লোকজন যারা,
নিরাপত্তা পরিষদের যারা লোকজন তাদেরকে ফলো করা হচ্ছিল যে ওই লোকগুলো কোথায় যাচ্ছেন দেখি। তো ওই মানে যখন যাচ্ছেন নিশ্চয়ই খামেনির সঙ্গে যোগাযোগ, কারণ নিরাপত্তা পরিষদের সব লোক না, ওনারা নিশ্চয়ই ওনার সঙ্গে খামেনির সঙ্গে মিটিং করতে যান। এদেরকে ফলো করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল। আর টার্গেটের যে করা হয়েছে ওখানে মানে এদের মানে মানে গোয়েন্দা এত স্ট্রং, মানে ইসরায়েলের পুরো ছড়িয়ে আছে, আর ওখানকার লোকেদেরকেও ফিট করা। আর তাছাড়া ওখানে অভ্যন্তরীণ তো দ্বন্দ্ব তো আছেই, একটা অংশের মানুষ তো মানে খামেনিকে পছন্দ করেন না ওখানকার দেশের। তো সুতরাং মানে এইভাবে ওই নিরাপত্তা পরিষদের লোককে টার্গেট করে মানে তার উপরে তাকে ফলো করে মানে ডিটেক্ট করা হয়েছিল যে খামেনি কোথায় আছেন। তো ব্যাস এরকম টার্গেট করে হামলা করে দিচ্ছে, মানে মারা গেছেন উনি সহ যারা ওখানে ছিলেন, সব মারা গেছেন। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো এখন কি হবে পরিস্থিতি সেটা দেখতে হবে। প্রভাব তো ভারতে অন্যভাবে আসছেই। ভারত তো একটা নিন্দা প্রকাশ আগেই করে রেখেছে। ভারত সবসময় দেখবেন ভারতের কূটনৈতিক চাল এমনই একটা মানে ব্যালেন্স জায়গায় নিজেকে সবসময় রাখার চেষ্টা করে। আসলে ভারত তো যুদ্ধপন্থী না, ভারত হচ্ছে উন্নয়নপন্থী। ভারত অহেতুক যুদ্ধ, অহেতুক করা এতে পছন্দ করে না। এই ফালতু জায়গায় টাকা খরচা করতে চায় না ভারত ডেভেলপমেন্ট, উন্নতির জন্য। কিন্তু একটা যুদ্ধ হলে, অন্য জায়গায় যুদ্ধ হলেও তার রেস্ট এসে তো পড়ে। যেমন প্রথমত তো যেটা শুনলেন যে এই যুদ্ধ হওয়ার ফলে বলে মিডল ইস্টে যেসব মানে যেগুলো সব দেশ আছে তার মধ্যে অনেক ভারতীয়রা কাজ করছেন। এমনকি অনেক কারণে ইরানেও লোকজন গিয়ে আছেন, তারাও আটকে পড়েছেন। যদি ওখান থেকে চলে আসতে বলা হয়েছিল, অনেক আগে কিন্তু বলা হয়েছিল। ইসরায়েলের লোকজন আছেন। ফলে কোথাও কিছু যুদ্ধ হলে, হামলা হলে যারা ভারতীয়রা আছেন, যেহেতু ওখানে যারা সিভিলিয়ান তাদের উপরে অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন মানুষের আমাদের ভারতীয়দের অনেকের ক্ষতি হতে পারে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত, যুদ্ধ হলে অর্থনীতিতে একটা বিরাট প্রভাব পড়ে যায়। যেমন এখানে যুদ্ধ হওয়া মানে, যেটা ব্রিগেডিয়ার দাস বলছেন, এখানে এই যে হরমুজ যে প্রণালী, এই যে দেখছেন ওই যে বাঁকা ইউ টাইপের সেকশনটা, ওখান দিয়ে এখানে যেসব দেশ আছে যেখান থেকে তেল আসে, দেখুন এই যে সব কতগুলো দেশ আছে না, কাতার, বাহারিন, এই সব চারিদিকে যে দেশগুলো আছে, ওমান টোমান, তো এই যে আসবে ব্যারেল করে তেল, তো এখন যদি ওই প্রণালীটাতে নিয়ন্ত্রণ এসে যায়, কোনো সমস্যা তৈরি হয়, তো মুশকিল হয়ে যাবে না ওখান থেকে নিয়ে আসা। তো এবার মানে এই সরবরাহ ব্যাঘাত ঘটলে তখন দাম বাড়বে, তেলের দাম বাড়া মানে সব কিছুর দাম বাড়বে, অর্থনীতিতে একটা বিরাট প্রভাব পড়ে যাবে। এমনিতেই শুনছি মানে একটা বিরাট অঙ্ক বেড়ে গেছে, কত ব্যারেল প্রতি $70 নাকি বেড়ে গেছে। ফলে এর প্রভাব পড়ে যাবে। এবং আরও অন্যান্য জিনিস যেগুলো আদান প্রদান হয়ে থাকে, সেগুলো যদি সমস্যায় মানে সরবরাহ সমস্যা হয়, তাহলে দাম বাড়বে। তারপরে ট্রাফিক, এই যে এয়ার ট্রাফিক, এখন ওখানে এরকম হচ্ছে, মানে ফ্লাইট যাচ্ছে না, অনেক দেশ তাদের আকাশপথ নিষিদ্ধ করে দিয়েছে। তো সেখানে মানুষের যাতায়াত মানে শুধু তো মানুষের যাতায়াত না, অনেক কিছু নিয়ে যাওয়া নিয়ে আসা, সব মিলিয়ে একটা আন্তর্জাতিক মার্কেটে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। ফলে যেটা শুরু হয়েছে এর শেষ কবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে লেগেছেন, উনি যে সহজে ছাড়বেন না এটা কিন্তু বলা যায়। মানে ডোনাল্ড ট্রাম্প তো এসেই দেখছেন যেভাবে হুঁশিয়ারি দিয়ে থাকেন, এক্ষেত্রেও যেটা হয়েছে, যেভাবে ভাবছি সেটাই কিন্তু হচ্ছে। ফলে ওখানকার রেজিম চেঞ্জ, শাসন চেঞ্জের যে ভাবনাটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এসছে, এখন সেটা মানে করতে পারেন কিনা বা কতদিনে করবেন, তবে না করেও উনি ছাড়বেন বলে আমার তো মনে হয় না। ফলে যত লেন্দি হবে তত ক্ষয়ক্ষতি, তত মানে এই যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে পড়বে। আর এদিকে যে সমস্ত দেশগুলো সাপোর্ট করছে ইরানকে, বড় দেশ রাশিয়া এবং চীন, তারা তো নিন্দা করছে আমেরিকার, কিন্তু নিন্দা পর্যায়ে আছে বিষয়টা। এখন তারা যদি ডিরেক্টলি ইনভলভ হয়ে যায়, তাহলে কিন্তু বিষয়টা আবার অন্যদিকে চলে যাবে, মানে আরও বড় জায়গায় বিষয়টা চলে যাবে। তখন আবার বিশ্বযুদ্ধের দিকেও এগোতে পারে। যুদ্ধ লাগে, যুদ্ধ শুনলে কেউ ভাবেন দারুণ হচ্ছে, কিন্তু যুদ্ধের যে নেগেটিভ ইম্প্যাক্ট, মানে নেগেটিভ যে প্রভাব, সেটাও ভাবতে হবে যে কোথাও যুদ্ধ হলে তার প্রভাব, এবং বিশ্বযুদ্ধ হলে যে কি প্রভাব ঘটতে পারে। যারা যেটুকু কাজকর্ম করে উন্নতি করে এগোনোর চেষ্টা করছেন, সব কিছু এদিক ওদিক সব হয়ে যাবে। কে কোথায় থাকবেন তার কোনো ঠিকানা থাকবে না। ফলে তার একটা বিরাট নেগেটিভ ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, যুদ্ধ ওদিকে, আবার পাকিস্তান, আফগানিস্তানও দেখছেন এইসব চলছে। ফলে পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকেই এগোচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু দর্শক, আপনাদেরকেও ভাবতে হবে এবং বলতে হবে বিষয়টা কোত্থেকে হচ্ছে, দায়টা কার, কেন এরকম পরিস্থিতি হচ্ছে, কী বা দাঁড়াবে ভবিষ্যৎ। নিশ্চয় দর্শক, আপনাদেরও
সুচিন্তিত মতামত থাকতে পারে, বলবেন, দেখবো আমি আপনারা কি লিখছেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।